সুপ্রিয় দর্শক, অর্থ প্রবাহ পত্রিকার প্রিন্টিং, অনলাইন, ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের পর্বে আপনারা দেখবেন ক্ষুদ্র ঋণ, মাইক্রো ক্রেডিট যেখান থেকে উৎপত্তি সেই জোবরা গ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে সেই জোবরা গ্রামে যারা ক্ষুদ্র ঋণ কার্যক্রম প্রথম পরিচালনা করেছেন তাদেরই একজন, যিনি আজকে আমাদের আলোচনার সাথে যুক্ত আছেন। আমাদের আজকের অতিথি জনাব জহিরুল আলম, ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, IDF। দেশের পিছিয়ে পড়া অনগ্রসর প্রান্তিক জনগোষ্ঠী যাদেরকে সমাজের মূলধারার সাথে যুক্ত করার জন্য আপনারা প্রথম কার্যক্রম শুরু করেছেন। দেশের পিছিয়ে পড়া অনগ্রসর মানুষদেরকে এগিয়ে নেওয়ার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে NGOদের যে কার্যক্রম, সে বিষয়ে প্রথমে আপনার মতামত জানতে চাচ্ছি। এইটা তো আসলে সুন্দর প্রশ্ন করেছেন। এটা আপনাকে যদি বলতে যাই তাহলে একটু পিছনের দিকে যেতে হবে, যখন আসলে এটা শুরু হয়। আপনি জানেন এই যে আমাদের যে ক্ষুদ্র ঋণের, আমাদের বাংলাদেশকে বলা যায় উৎপত্তি স্থল, মানে ইনস্টিটিউশনাল ক্ষুদ্র ঋণের। কিন্তু এমনি তো ঋণ দেওয়া নেওয়া সে আদিকাল থেকে ছিল, এবং যখন ওই যে কোঅপারেটিভ আইনের মাধ্যমে যে 1900 সালের 5-এর দিকে তখন এটা কোঅপারেটিভ এটা শুরু হলো। এটা শুরু হয়ে এটার পরে দেখেন কোঅপারেটিভ ইউনিয়ন, কোঅপারেটিভ ব্যাংক, তারপরে কুমিল্লা কোঅপারেটিভ এটা আসলো। তো কুমিল্লা কোঅপারেটিভ অনেক ইনোভেটিভ কাজ করছে তখন, গ্রিন রেভলিউশন, যাতে একটা ক্রিটিসিজম ছিল যে যাদের জমি আছে তারাই এটাতে লাভবান হয়েছে, যাদের জমি নেই তারা খুব একটা লাভবান হয়, একটুখানি তাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়ছে। যার ফলে এটা শুরু হলো তখন গবেষণা, যে যাদের জমি নাই, যাদের অল্প জমি আছে তাদেরকে কীভাবে অ্যাড্রেস করা যায়। তো এটা নিয়ে UNDP অনেক গবেষণা করছে, আমাদের এখানে অনেক গবেষণা হয়েছে। তো এটা তো ওইভাবে হয়ে কিন্তু গভর্নমেন্ট কিন্তু ওই যে FAO UNDPর ফ্রেমওয়ার্কে একটা প্রজেক্ট নিয়েছিল, এটা 1976 সালের দিকে। তো ওইদিকে আর একটু পিছনে গেলে এটা আমাদের যে প্রফেসর ইউনুস সাহেব কিন্তু এটার এর মধ্যে চলে আসেন, কারণ যেহেতু উনি এই যে ইনস্টিটিউশনাল মাইক্রো ক্রেডিটের কিন্তু উনি প্রবক্তা, উদ্ভাবকও বলতে পারেন, যে যাই বলুক। তো উনি আসলে দেশে ফিরে আসেন থেকে, এখানে বাংলাদেশে 72 দিকে ফিরে আসেন। এসে তো উনি প্রথমে প্ল্যানিং কমিশনে যোগ দিলেন, পরে ওখান থেকে উনি বোধহয় খুব একটা কমফোর্ট ফিল করে না ওখানে, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করলেন। এটা হলো 1973-এর প্রথম দিকে। আমরা তখন ওখানে অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র আর কি, ইকোনমিক্সের। তো ওনার যেভাবে উনি ইনভলভ হলেন, উনি প্রথমে দেখলেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে তখন শহর থেকে দূরে ট্রান্সপোর্ট প্রবলেম একটা সিরিয়াস প্রবলেম ছিল। উনি প্রথমে এটা ধরলেন, ওটা একটা স্টাডি করবেন যে আসলে সমস্যাটাকে কীভাবে এটার থেকে ওভারকাম করা যায়, এটার সলিউশনটা কী। তো ওখানে উনি দেখলাম যে একদিন ডিপার্টমেন্টের বাইরে একটা নোটিশ দিচ্ছে, যে সমস্ত ছাত্র এটার সাথে ইনভলভ হতে চায় নাম দাও। সেইভাবে আমি তখন খুব এক্সাইটেড, নামটা দিলাম। দিয়া তখন উনি ওখান থেকে 5 জন ছাত্র সিলেক্ট করলেন, আই ওয়াজ ওয়ান অফ দেম। তো এইভাবে কিন্তু ওনার সাথে আমার পরিচয়টা, মানে কাছাকাছি আসাটা। আমাদের ইউনিভার্সিটিতে তো ওই যে জোবরা গ্রামের ওখানেই বলতে গেলে এটার সাথে গ্রাম। তো ওখানে দেখা গেল যে একটা ডিপ টিউবওয়েল অনেক দিন ধরে পড়ে রয়েছে এটা অকেজ অবস্থায়। তো উনি আমাকে এসে বললেন যে এই যে দেখো তো এটা কী কারণ, এটা কেন পড়ে রয়েছে, এটা এত মূল্যবান সম্পদ, এটা দেশের সম্পদ পড়ে রয়েছে। তখন আবার আমাদের একটু ফুড ক্রাইসিস শুরু হয়ে গেছে অলরেডি। তো তখন আমি গেলাম গ্রামে, তাদের দেখলাম তারা চালাইতে পারে না, তাদের পুঁজি নাই, তারপর অনেকদিন ধরে অকেজ হয়ে পড়ে রয়েছে। তখন আমাকে আবার উনি পাঠালেন BIDCতে, বলতে কি একটু দেখো। তো দেখে উনি একটা চিঠিও লিখে দিলেন, দিয়ে উনি আলাপও করলেন BIDC ম্যানেজারের সাথে। তখন আমি ওনাদের সাথে ফলো আপ করলাম, চিঠিটা দিলাম, এসে তারা মেরামত করে দিল।
তার বলে যে ওদের সাথে একটু মিটিং করি, রাত্রে আমরা গেলাম আবার মিটিং করতে, কিভাবে এটা আসলে এটারে ওয়ার্কেবল করা যায়। তখন তো ওরা ঠিক করে দিয়ে গেল ওয়ার্ক। তখন এটা ওখানে তাদের সাথে আলাপ করলাম, তারা উনি বললেন যে প্রবলেম বললো যে পুঁজি নাই, এটার পানি ঠিক মতো ইয়ে করতে পারি না, এই সমস্ত। তখন উনি বলে যে ঠিক আছে, যদি আমরা পুঁজিটা দেই, পানির ব্যবস্থা করে দেই, বল তাহলে তো খুবই ভালো হয়। তখন উনি ওই যে তেবাগা খামার, নবযোগ তেবাগা খামার জোবরার, ওইটা শুরু হলো, এটা আমার হাত দিয়েই। তারপরে ওখান থেকে গ্রাম থেকে 2জন ভলান্টিয়ার নেওয়া হলো। আমাদের ইউনিভার্সিটিতে সদ্য তখন অ্যাডমিশন নেওয়া একজন, হয়তো আপনি নাম শুনছেন, দিপাল চন্দ্র বড়ুয়া, পরে উনি ডিএমডি পর্যন্ত হয়েছেন। আরেকজন ছিল এমদাদ, তারা একই ব্যাচের। তো এই 4 জনকে আমার কর্মী তারা ওখানে সব ব্যবস্থাপনা করতো। আর স্যার নিজেই ওই টাকাটা এখানে দিলেন, 50,000 টাকার মতো, তখন এটা একটু বেশ কম হবে, দিয়ে এটার নেটওয়ার্কটা, যে ড্রেনেজ, তারপর এটা সব ইনফ্রাস্ট্রাকচারগুলি করে দিলেন। তার ওই বছর সুন্দরভাবে চাষবাস হলেও সবাই খুশি। এটা যারা ম্যানেজমেন্টে থাকবে, পুঁজি দিবে, তারা 1 ভাগ পাবে, যাদের জমি তারা 1 ভাগ পাবে, আর যারা চাষ করছে তারা 1 ভাগ পাবে। এইভাবে ঠিক হলো এবং এইভাবে তাদের সাথে এগ্রিমেন্টও হলো। তো এইভাবে প্রথম বছর একটু লস গেছে, পরের বছর থেকে এটা কিন্তু আবার সারপ্লাস হয়েছে, ম্যানেজমেন্ট আর পকেট থেকে দিতে হয়নি। তো এইটার মাধ্যমে কিন্তু ওনার গ্রামে যাওয়া শুরু, গিয়ে দেখে যে মানুষের বেতের কাজ করতেছে একটা মহিলা, ওই যে নিয়ে যায় তার থেকে পুঁজি নেয়। এখন সে 10 টাকার জিনিস 2 টাকা দিয়ে নিয়ে যায়। তো ওনার কাছে খুব এটা লাগলো, উনি তো সবসময় এটা বলে কীভাবে হইলো। তো প্রথমে নিজের পকেট থেকে দিছে পুঁজি, করছে, দেখছে লাভ হয়েছে। এরকম আর করতে করতে ওনার চিন্তা হলো যে আশেপাশে তো যে ক্ষুদ্র ঋণের উপর গবেষণা চলছে, যে আস্তে আস্তে এটারে কীভাবে ইনস্টিটিউশনের মধ্যে আনা যায়, এটা গ্রুপ করে তাদেরকে কীভাবে করা যায়। প্রথমে তো পুরুষের গ্রুপ, তারপরে দেখলো যে পুরুষের গ্রুপের মধ্যে সে মহিলাদের গ্রুপ বেটার ইন টার্মস অফ ম্যানেজমেন্ট, ইন টার্মস অফ রিপেয়ারমেন্ট, সব দিক থেকে। তখন উনি ওইটা চেঞ্জ করে চলে গেলেন মহিলা গ্রুপের দিকে। তো ওইভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু যেটা ওনার যে কনসেন্ট্রেশন, ওনার যে ডেডিকেশন, আস্তে আস্তে এখানে যে চিন্তা ভাবনা করে যে মডেলটা উদ্ভাবন করেছেন। আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে আইডিএফ যে কার্যক্রম পরিচালনা করছে, আইডিএফের কার্যক্রম সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি। এটা হলো, এখন তো আমরা আমাদের নামটাই দেখবেন যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এবং শুরু থেকে যেহেতু আমার কিছু এরকম ওখানে কাজ করছি ক্ষুদ্র ঋণ নিয়ে, আবার এই যে বাংলাদেশ একাডেমিতে ওখানে কোঅপারেটিভ, তারপরে এই যে ভূমিহীনদেরকে নিয়ে কাজ করেছি। আমার ছিল যে এইটা একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ না হলে কিন্তু এই যে গরিব মানুষকে উপরের দিকে উঠে আর যাবে না, টাকা দিয়ে কোনো দিন মানুষের সেই করা যাবে না। আমরা এবং এটা প্র্যাকটিক্যালি দেখলামও, যখন আমরা শুরু করি কিন্তু 1992-তে আমাদের আইডিএফ গঠন হয়। 1993 সন থেকে আমরা বান্দরবনের সোয়ালক মৌজা থেকে আমাদের শুরু প্রথম এই যে ঋণ প্রোগ্রাম ঋণ দিছি। তো ঋণ প্রোগ্রাম দিলাম, তারা ঠিকমতো ঋণ ব্যবহার করলো, কারণ তখন এর আগ পর্যন্ত তারা যা পুঁজি লাগতো মহাজন থেকে নিত। আমরা হিসাব করে দেখেছি প্রায় 600 থেকে 700% তাদের এটার মধ্যে দিতে হতো, মুনাফা দিতে হতো। তো তারা তো এটা করলো শুরু করে আমরা অল্প দিনের মধ্যে দেখলাম ওখানে কিন্তু পভার্টি লেভেল ইজ ভেরি হাই বান্দরবান কম্পেয়ার টু আদার এরিয়াস অফ দি কান্ট্রি। ইভেন তাদের স্যানিটেশন, তারপরে ওয়াটার, অ্যাক্সেস টু সেফ ওয়াটার, এগুলি কিন্তু খুব পুয়ার। তো আমরা তো পরে দেখলাম যে আসলে ওই যে ওখানে আবার কিছু ওয়াটার বর্ন, ওই ম্যালেরিয়া, এটার প্রাদুর্ভাবও বেশি ছিল। এখন দেখা গেল যে 1 বছরে যা ইনকাম করলো, একবার অসুস্থ হয়ে এটার মধ্যে এটা সব শেষ। তখন আমরা প্রথমে শুরু করলাম হেলথের প্রিভেন্টিভের সাথে সাথে তারা বলতেছে প্রিভেন্টিভ আপনাদের বলতেছেন, এটার লজিস্টিক আমরা কোথায় পাবো, এটার লজিস্টিক সাপোর্টটা কোথায় পাবো। তো এটা তখন আমরা বিভিন্ন জায়গায় সোর্সিং করতে হলো। সিডা আমাদের প্রথম কিন্তু পার্টনার, যারা আমাদেরকে সাপোর্ট দেয়। প্রথমে আমরা গ্রামীণ ট্রাস্ট থেকে কিছু পুঁজি নিয়ে লোন নিয়ে করছি, পরে সিডা আমাদেরকে কনসিস্টেন্টলি এটা হেলথের, তারপর কিছু পরে যে ওখানে হিলটেক্স এগ্রিকালচার, তারপরে দেখলাম যে এই যে হেলথের
ইটস ভেরি ডিফিকাল্ট। আপনি মানুষ থেকে বাইরে থেকে এনে কীভাবে কী করবেন। আমরা তখন কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করলাম, তাদের সাথে অফার নিলাম, দেখলাম যে ইটস নট ভায়াবল অ্যাট অল, যে এটা প্রিমিয়ামটা দিতে হবে, এটা দিয়ে কোনো দিন তারা এটা করতে পারবে না। তখন আমরা একটা নিজেরা সৃষ্টি করলাম, তহবিল সৃষ্টি করলাম, সেটা কিছু আমাদেরকে দিল, সহায়তা দিল। তারপর আস্তে আস্তে এটা আমরা একটা মতো হেলথ ইন্স্যুরেন্সের মতো জিনিস ওখানে শুরু করলাম, যে কেউ অসুস্থ হলে এখান থেকে টাকা পাবে, চিকিৎসা পাবে, যে কোনো ডাক্তারের কাছে গিয়ে তারা চিকিৎসা সেবা নিতে পারবে, উইল পে অল মানি। তো এরকম করতে করতে দেখা গেল যে এটা বেশ পপুলার হয়ে গেল। পরে আমরা তাদেরকে বললাম যে এটার জন্য তোমাদের দিতে হবে, পুরাটা ফ্রি পাবা না, পুরাটা ফ্রি হলে তো এটা সাস্টেন করবে না। তখন তারা বলে যে ঠিক আছে। তখন তারা একটা ছোটো প্রিমিয়াম দেওয়া শুরু করলো বছরে। এটা ধরেন অ্যাভারেজ পার ফ্যামিলি 600-700 টাকা এরকম হবে। আর এখানে আমরা যেটা করেছি, যারা গরিব, যারা ঋণ কম নেয় তাদের সেই কম, এটা আমরা সাথে লোনের সাথে আমরা ট্যাগ করে দিলাম। যারা বেগার, আমাদের বেগার প্রোগ্রাম আছে, তাদের কিচ্ছু দিতে হবে না। যারা যত লোন নেয় সেইটার সাথে এটা আমরা করে দিলাম, ট্যাগ করে দিলাম। তো যারা কম লোন নেয়, কম্পারেটিভলি গরিব, তারা কম দিল, যারা বেশি নেয় বেশি দিল, সর্ট অফ ক্রস সাবসিডাইজেশন। তো ওইটাতে আমরা এখন পুরো আমাদের কিন্তু হেলথ প্রোগ্রামটা একটা সেকেন্ড লার্জেস্ট প্রোগ্রাম। এখানে আমাদের আছে গ্রুপ অফ ডাক্তার আছে, এমবিবিএস ডাক্তার, তারপর আমাদের 2 ব্রাঞ্চ মিলে একজন প্যারামেডিক্স আছে। প্রত্যেক কমিউনিটিতে, প্রত্যেক আমাদের পাড়ায় একজন করে সেবিকা আছে। সেবিকাদেরকে আমরা ট্রেনিং সবখানে আমাদের সব প্রজেক্ট এরিয়াতে আছে। আর এখন আমরা বছর এই যে আগে থেকে আগে কোভিডের আগে আমরা করলাম যে এটা তো আসলে এই যে যোগাযোগটা করা ডিফিকাল্ট হয়ে গেছে। তো তখন আমরা শুরু করলাম টেলিহেলথ। এটা চারিদিকে করে আমরা একটা টেলিহেলথ করে ওই যে আমাদের ডাক্তারের সাথে কমিউনিটি যে হেলথ ওয়ার্কার আছে, সে প্যারামেডিক্স যোগাযোগ করবে, যেটার বিষয়ে তাদের পরামর্শ দরকার, তারা ওখান থেকে এটা প্রেসক্রিপশন দিবে। এটা অনলাইন, কিন্তু এটার একটা আমাদের সফটওয়্যার আছে, আমেরিকান একটা অর্গানাইজেশন, আর আমাদেরকে হেল্প করেছে। আপনি অল ডাটাবেস ওখানে প্রিজার্ভ হবে, যে কোনো সময় তারা ওই কমিউনিটি হেলথ ওয়ার্কার সে কন্ট্যাক্ট করতে পারবে আমাদের ডাক্তারের সাথে, হি ক্যান গেট। স্বাস্থ্য আছে, তারপরে এডুকেশন আছে, তারপরে আমাদের এই যে কৃষি আছে, সোলার আছে, লাইভ স্টকের আছে, আবার ফিশারিজের মধ্যে হালদা নিয়ে আমাদের একটা বড় কাজ আছে। হালদার এটা আপনি হয়তো জানেন যে এটা আস্তে আস্তে পলিউশন হতে হতে, এটার উপর অত্যাচার হতে হতে 2016 সালের দিকে এটার যে মাছ যে ডিম পারে, আমাদের ডিম কালেক্টররা যে নিষিক্ত ডিম কালেক্ট করে ওখানে যে রেণু ফুটায়, এটা টোটালি একবার জিরোতে নেমে আসছিল। তো ওইটা আমরা এই পিকেএসএফের সহযোগিতায় আমরা ওখানে একটা প্রজেক্ট নিলাম। এখানে আমরা আশেপাশের লোকদেরকে এটা অ্যাওয়্যার করলাম, যারা পলিটিক্যাল লিডার আছে তাদেরকে করলাম, আপনাদের সাংবাদিকেরও একটা বিরাট ভূমিকা আছে। তারপর প্রশাসন, মেইন কাজটা ছিল প্রশাসনের, কিন্তু প্রশাসনের ওই যে লজিস্টিক সাপোর্ট, তাদের ভলান্টিয়ার নাই, তাদের স্পিড বোট নাই। তা আমরা পিকেএসএফের মাধ্যমে সেই প্রজেক্টে আমরা এবং পিকেএসএফ মেজর অ্যাবাউট 75 পিকেএসএফ দিল, 25 আমরা দিলাম। ওখানে একটা স্পিড বোট দিলাম, সোলার বোট দিলাম, ওই যে ভলান্টিয়ার ঠিক করে দিলাম। আশেপাশে তাদের জন্য অল্টারনেটিভ ইনকামের আমরা ব্যবস্থা নিলাম। এইটা সে আস্তে আস্তে পরে আমরা আস্তে আস্তে, এখন আপনি জানেন এটা বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ডিক্লেয়ার করছে, তো এটা সক্ষম হয়েছে। এখন মোটামুটি এই গত বছর এটার রেজাল্ট অনেক ভালো। এটা একটা বিরাট আমাদের আর এটার সাথে সাথে আমাদের মৎস্য প্রোগ্রামটা, এটা সব আমাদের সদস্য এবং বাইরে যারা আছে পিকেএসএফের পার্টনার, তাদের এরাও যে হালদার পোনা নিয়ে যাচ্ছে, ওখানে এটা করতেছে। আমরা এটা চাচ্ছি যে একটা ব্র্যান্ডিং হবে ওখানে। আবার হালদা একটা রিসার্চ ট্রেনিং সেন্টার আমরা করেছি। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জুলজি ডিপার্টমেন্টকে আমরা একটা ল্যাবরেটরি স্থাপন করার জন্য আমরা সাপোর্ট দিছি এই প্রজেক্টের আওতায়। এইটা আর সোলারটা তো আমাদের একটা বড় প্রোগ্রাম। এটা আমরা একটা সেফ ফুডের উপর কাজ করতেছি এবং আমাদের যে আছে ফার্মাররা আছে, তাদেরকে আমরা তাদের উৎপাদনটা যাতে করে সেফ প্রোডাকশন, সেফ ফুডে তারা উৎপাদন করে, ফ্রুটস আর ফুড, এবং এটা মার্কেটিংয়ের একটা ব্যবস্থার আমরা নিয়েছি। এর মধ্যে আমাদের হলুদের এটা বিএসটাই অ্যাপ্রুভ করেছে পর্যায়ক্রমে। আমাদের যে ডেয়ারির উপর কাজ আছে, ডেয়ারি প্রোডাক্ট, ডেয়ারির ধরেন এমনি দুধ, এটা আমরা এনশিওর করতেছি যাতে করে এখানে কোনো ভেজাল না হয়। তারপরে দুধ থেকে ধরেন মাঠা, দুধ থেকে দই,
ঘি, এগুলিও আমরা করতেছি ডেমনস্ট্রেশন হিসাবে, এবং ফার্মার লেভেলে আমরা এটা ছোট ছোট যাতে এটা প্ল্যান করে তারা করতে পারে। কারণ এটা মাঝে মাঝে দেখা গেছে যে তারা দুধের দামটা ঠিকমতো পায় না যখন প্রোডাকশন বেশি হয়ে যায়, যে প্রসেস করলে এটা বেশি পায়। আর এইটা প্রসেসিং, মার্কেটিং এটার সাথে যুক্ত হয়েছে এখন, তো এটা নিয়ে আমরা কাজ করতেছি। আরেকটা যেটা আমরা করতেছি এটা হিলটেক্সে, ওই যে হেল্পিং ফার্মার থ্রু ইন্টিগ্রেটেড ফার্মিং, এটাতে লাইভ স্টক আছে, অর্চার্ড আছে, ফিশারিজ আছে, এইরকম আছে। আর ওখানে আমরা ওদের ট্রেনিংয়ের জন্য একটা খাগড়াছড়িতে এগ্রিকালচার ট্রেনিং সেন্টার ফর দি ফার্মার্স, এরকম একটা ট্রেনিং সেন্টার করছি, এটা রেসিডেন্সিয়াল। ওখানে ডেমনস্ট্রেশন ফার্মগুলো আছে, আর এখান থেকে হাতে কলমে তারা শিখে যাবে এবং গিয়া তারা ওটা ইমপ্লিমেন্ট করবে। এবং এটার জন্য আমাদের আবার এক্সটেনশন ওয়ার্কার আছে, আবার এটা এগ্রিকালচার টিম আছে, লাইভ স্টক টিম আছে, ফিশারিজ টিম আলাদা আলাদা আছে। তো তারা তাদের টেকনিক্যাল সাপোর্টটা দেয়, এবং এই যে প্রোডাকশন অ্যাক্সেস থাকলে এটা আমরা মার্কেটিংয়ের ব্যবস্থা করা হয়। আইডিএফের অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি। জানেন, কোভিডের আগ পর্যন্ত তো আমরা ইট ওয়াজ ভেরি এক্সেলেন্ট পারফরমেন্স, এবং কোভিডের প্রায় দুই আড়াই মাসে কিন্তু এটা অনেক ইম্প্যাক্ট এটার উপর ছিল, নেগেটিভ ইম্প্যাক্ট। এটা আমাদের যে ওটিআরটা প্রায় 60% নেমে আসছিল। তো এখন পর্যায়ক্রমে কিন্তু আমরা এটা 98-এর উপরে চলে আসছে, এটা আমরা করতে পারছি, এবং এটার এখন ইটস গুড। আর এটার সাথে যেহেতু আমাদের হেলথ প্রোগ্রামটা ইন্টিগ্রেটেড, ইভেন কোভিডের সময় আমরা তাদেরকে সেই যে স্বাস্থ্য সেবা, তাদের স্যানিটেশন, তারপরে এটা যে ওয়াটার, হাত ধোয়া ইত্যাদি সম্পর্কে আমরা অনেক সার্ভিস দিয়েছি। আর যারা তখন ইনকাম বন্ধ হয়ে গেছিল তাদেরকে কিন্তু আমরা টাকা পয়সা দিছি, ফুড সাপ্লাই দিছি। দেওয়ার পরে তাদের সাথে কিন্তু ওই কোভিডের সময়ও আমাদের যোগাযোগটা ছিল। আমরা বলছি এখন দিতে হবে না, যখন অবস্থা ভালো হবে তখন দিবা। 2 মাস, এটা 2 মাস থেকে কোনো ক্ষেত্রে 3 মাস বন্ধ ছিল কিস্তি আদায়, গ্রেস পিরিয়ড। তারপরেও কিন্তু সবাই তো 2 মাস পরে শুরু করতে পারেনি, আস্তে আস্তে তাদের সময় লাগছে, কেউ 2.5 মাস লাগছে, কেউ 3 মাস লাগছে। তো এইভাবে আমরা আস্তে আস্তে কিন্তু এটা তাদেরকে আবার গভর্নমেন্টের কিছু প্রণোদনা ছিল, এইগুলি যারা একটু এফেক্টেড তাদেরকে একটু কম ইয়েতে আমরা দিয়েছি, 4% দিয়েছি, 9% দিয়েছি। আমাদের আউটস্ট্যান্ডিং প্রায় 400 কোটির উপরে, আর আমাদের কাস্টমার অ্যাবাউট 1,30,000 মতো। আর আমাদের বললাম যে রিপেমেন্ট রেট ইজ ক্লোজ টু 99%। আর এখানে আমাদের ব্রাঞ্চ আছে 118টার মতো। আর এখানে রিনিউয়েবল এনার্জি আমাদের একটু করেছি, এখন আমাদের 22-25টার মতো আছে। অ্যাক্সেস টু ফাইন্যান্সে যে আর্থিক সহায়তা দরকার, যে ফান্ড দরকার, সেই ফান্ড এখন আসছে ব্যাংক থেকে বা পিকেএসএফ থেকে। অ্যাক্সেস টু ফাইন্যান্সকে আরও এগিয়ে নেওয়ার জন্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান আরও কীভাবে সহায়তা করতে পারে বলে আপনি মনে করছেন? এটা ব্যাংকিং খাতের মাধ্যমে যদি আমাদের কাছে টাকা আসে, এটা কস্ট হাই হয়ে যাবে। এমআরএ যদি একটা গ্যাজেট করে দেয় যে এটা ওই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে রিকগনিশন দেয়, তাহলে বাংলাদেশ ব্যাংক যদি আমাদেরকে দেয়, অথবা এমআরএ এখন কিন্তু ইচ্ছা করলে বাইরে থেকে অনেক কিন্তু রিসোর্স করা যায়, অনেকে আমাদেরকে দিতে চাচ্ছে। কিন্তু আমরা তো মধ্যে পড়েছি, ডলার ফ্লাকচুয়েশন, ডলার রেট, এটার হেজিং, এটার মধ্যে পড়ে গেছে। এখন যদি এমআরএ, বাংলাদেশ ব্যাংক এটা চাই, ইভেন আমরাও জয়েন্টলি চাই, এটার মধ্যে অনেক বাইরের ফান্ড আনা যাবে, কিন্তু এটা এমআরএ বা বাংলাদেশ ব্যাংক এটা কিন্তু করতে পারে, ম্যানেজ করতে পারে, ফ্যাসিলিটেট করতে পারে। এটা করলে কিন্তু আমরা যেমন কম টাকায় পাবো, তখন আমরা কম টাকা পেলে তো আমরা আমাদের যে বেনিফিশিয়ারি আছে, সদস্য আছে, তাদেরকে তো আমরা কমে দিতে পারবো। আমরা এখন 10-এ নিচ্ছি, আমরা যদি এখানে 6-এ পাই, তাহলে এই সাইডটা আমরা কমে দিতে পারবো। ক্ষুদ্র ঋণের সার্ভিস চার্জ নিয়ে অনেক ধরনের কথা শোনা যাচ্ছে।
ক্ষুদ্র ঋণের সার্ভিস চার্জ যৌক্তিক পর্যায়ে আনার জন্য কি করণীয় রয়েছে বলে আপনি মনে করছেন? এইটা এখন যেটা আছে এটা 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 আমার মনে হয় এটা সে তো কমানো যাবে না, এটা আছে, কিন্তু এটা ডিপেন্ড করে কিন্তু এটার কস্টের উপর। এগুলি তো অনেকগুলো কস্ট স্ট্রাকচারটা আপনার দেখতে হবে, আর এক এক অর্গানাইজেশনের জন্য এক এক রকম হয়। অনেক সময় বড় অর্গানাইজেশনগুলো কম, যেহেতু ইকোনমিজ অফ স্কেল তাদের বিগ। এখন রুরাল ইকোনমির লাইফলাইন হলো এই যে মাইক্রো ফাইন্যান্সের এই যে অর্থ সরবরাহটা। আপনি দেখেন আজকে এটা বন্ধ করে দেন, কি অবস্থা হয়। এটা 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 আমি তো মনে করি যে এটা ব্লাড লাইন, এটা মানুষের যে ইয়েদের। তো এইটাকে আমাদের রাখতে হবে যাতে করে এটা সাস্টেইনেবলভাবে এটা চলে। তো এটার জন্য এই যে এটার জন্য হুট করে যেন একটা ডিসিশন না, যে এটা কমাই দিলাম। তো এখন এটা যেন এই যে কস্ট স্ট্রাকচারগুলো যাচাই বাছাই করে এবং এটা 24% নিচে তো ওইভাবে আনা উচিত না, কিন্তু এখন 24% ওইটা হইল। এখন আমাদের অনেকে বড় বড় লোনগুলা এবং পিকেএসএফের বা অন্যান্য ওখান থেকে আমরা যেগুলি একটু কম ইয়েতে কস্টে পাচ্ছি, আমাদের প্রোডাক্ট 18%ও আছে, যেগুলি আমরা একটু কম ইয়েতে পাচ্ছি, কস্টে পাচ্ছি। কেমন? আর কিছু কিছু আমরা এমনও প্রোডাক্ট আছে, যেমন আমরা ইয়েদের কাছ থেকে যে হাউজিং আমরা 5%-এ দিচ্ছি ওই বাংলাদেশ ব্যাংক থেকে, ওই যে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আসলে এটা গৃহায়ণ তহবিল ওখান থেকে যেই আমরা এটা পাচ্ছি ওটা আমরা 5%-এ দিচ্ছি। তারা আমাদেরকে একটা নগদ ইয়েতে দিচ্ছে। তো এইটা যখন আমরা কম দামে কম পয়সায় পাবো, কম কষ্টে পাবো, কম ইয়েতে দিতে পারবো। হুট করে যে আমাদের বলেন যে আমাদের দিলেন না এদিকে পুঁজি, বলেন যে আপনি কমাই দেন, পুঁজির সরবরাহ নাই, তাইলে এটা একটা ডিজাস্টার। তবে এটা অনেকটা 24, আপনি 27 বললেন, 27 হলে এমএফআইদের জন্য আরও ভালো হবে। কিন্তু ধরেন আপনি যদি বলেন যে আবার তাহলে কাস্টমারদের কী হবে, তাদের কথাও চিন্তা করতে হবে, না বাড়লেও কমানো যাবে না। এবং এটাতেই আপনার ওই জিনিসটা দিতে হবে, কম ইয়েতে কস্টে আপনার ইয়েটা পুঁজিটা দিতে হবে ইয়েকে। পার্বত্য চট্টগ্রামে যারা আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের জন্য আপনাদের অনেক কর্মসূচি রয়েছে, অনেক ধরনের কার্যক্রম রয়েছে এবং আপনারা সেখান থেকেই আপনাদের কার্যক্রম শুরু করেছেন। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে আইডিএফের কার্যক্রম সম্পর্কে জানতে চাচ্ছি। শুরু থেকেই বলি, আমরা যখন ওখানে শুরু করি 92-93-তে, তখন বেশিরভাগ কিন্তু জুম চাষ করতো ওখানে, বেশিরভাগ পাহাড়িরা জুম চাষ করতো। তো তখন আমরা ধরলাম কি যে ঠিক আছে, তোমরা এটা করো, আস্তে আস্তে তুমি এর মধ্যে চলে আসো, হাই ইল্ডিং ভ্যারাইটি, মানে এটার টেকনোলজি ইউজ করো, ইমপ্রুভড ভ্যারাইটি ইউজ করো, ইমপ্রুভড টেকনোলজি ইউজ করো। আস্তে আস্তে আমরা তাদেরকে কিন্তু এদিকে শিফট করতে পারলাম। ওই জন্য আমাদের শুরু থেকে ওই যে আলাদা কৃষি ইউনিট এস্টাবলিশ করে ওইটা দিয়ে তাদেরকে সার্ভিস দিতে হয়েছে এবং এটা একটা বড় প্রোগ্রাম এখন বর্তমানে আমাদের। এটার সাথে সাথে পরে এটা তো করলামই, পরে এটার সাথে এই যে ফলের বাগান, তারপরে বিভিন্ন রকমের এই যে ভালো উন্নত সবজি, তারপরে বিভিন্ন রকমের ফলের গাছ, এইগুলি আমরা ওখানে ইন্ট্রোডিউস করলাম। তাদেরকে আমরা এটা নিয়ে যে বললাম প্রশিক্ষণ দিলাম তাদেরকে। স্যার আমাদের এবার নার্সারি আছে, বিভিন্ন ওখান থেকে আমরা কালেকশন করে ওটা আমরা তাদের কাছে দিলাম এবং এটা তারা বেশ ভালোভাবে নিয়েছে। এবং এটার সাথে সাথে আমরা তাদেরকে যেমন এই যে হাঁস মুরগির মধ্যে আপনি দেখবেন যে হিলি চিকেন বলে একটা ভ্যারাইটি আছে, এটা বেশ বড় হয়, এটা মাংস খুব স্বাদ এবং এটা বাইরে চরে এবং এটা করে যে বাইরে খেয়ে এটা বড় হয়, এটার মধ্যে গুণগত মানও বেশি, ভিটামিন ডি বলেন, পুষ্টিমান বেশি। তো এইটা আবার আস্তে আস্তে আমরা তাদেরকে এটা পপুলার করলাম এবং এটা দেখবেন যে এখন পাহাড়ে গেলে এটা ঘরে ঘরে আপনি এটা পাবেন। আবার মাঝখানে আমরা একটু করলাম যে ওই যে হ্যাচিংয়ের জন্য এটা দিয়ে দিলাম, আমরা তাদেরকে মেশিনপত্র দিলাম, কিন্তু এটা আমরা বেশি দূর করতে পারিনি, এখনও চেষ্টায় আছি। তো এটা ওইভাবে চলছে। এখন আমরা ওখানে অনেক জায়গায় আবার যেখানে যেটা দরকার আর কি,
ইয়েদের মাছের যেখানে করা যায় মাছ করতেছে, যেখানে ফ্রুটস করা যায় ফ্রুটস করতেছে, যেখানে ভেজিটেবলস করা যায় ভেজিটেবল করতেছে। এখানে আবার পাহাড়িদেরকে নিয়ে আমরা এটা অনেকটা পরীক্ষামূলকভাবে আমরা গত 5 বছর আগে শুরু করেছি। এটা পাহাড়িদেরকে নিয়ে এটা তাদের যে উইমেন সেন্টার, মার্কেটিং সেন্টার, তারপরে প্রডিউসার্স গ্রুপ, তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি এবং আমরা দেখতেছি যে ওই যে আগে যে তাদের লেভেলে যেটা প্রোডাকশন তারা করে ওখানে তারা মোটামুটি এটা অর্গানিক বলতে পারেন, সেভ করতে পারেন। তো এখন আমরা আরেকটা কাজ করেছি যে না, এখন ওই যে তোমরা আমাদের ইনস্ট্রাকশনে যদি কাজ করো, সেভ ফুড করো, দেন উইল প্রোভাইড ইউ অ্যাসিস্ট্যান্স। তো এইভাবে একটা বড় ইয়ের মতো আমরা কাজের মতো আন্দোলনের মতো নিচ্ছি। আরেকটা যেটা বললেন হাই ভ্যালু করপ, ওইটা তো আমরা শুরু করছি রিসেন্টলি। আমরা পিকেসএফের সাথেও একটা আমরা প্রজেক্ট করছি। এখানে ধরেন এই যে বাইরের ইয়েটা কফি চাট বলেন, রামবুতান, তারপরে কাজু বাদাম, এইগুলি সব এখন আস্তে আস্তে এখানে আসতেছে, যাতে করে তারা এটার ভ্যালুটা ভালো পায়। এটা প্রসেসিংয়ের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করতেছি, বিশেষ করে কাজু বাদামের এটা। তো এইটা আমরা যেটা আরেকটা চিন্তা করতেছি, এই যে আমরা এটা অলরেডি সাকসেসফুল ইন্টিগ্রেটেড ফার্মিং, কারণ ওখানে তো জায়গা টাকা আছে, সবার জায়গা টাকা আছে, একসাথে ওখানে এইটা হবে, সব শাকসবজি হবে, হাঁস মুরগি হবে, তারপরে ফ্রুটসের বাগান হবে, গরু পালন করবে। এটা কম্প্রিহেন্সিভ ফিশারিও থাকবে যেখানে যেখানে স্কোপ আছে। এটা কিন্তু বেশ ভালোভাবে আগাচ্ছে এবং এটা আমরা আস্তে আস্তে একবারে রিমোট এরিয়াতেও ছড়াই দেব। কমিউনিটি ট্যুরিজম বা ইকো ট্যুরিজমের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে বিভিন্নভাবে পর্যটন বান্ধব, পর্যটক শিল্প বান্ধব করার জন্য আপনাদের কার্যক্রম সম্পর্কে জানতে চাচ্ছি। এটা একটা ভালো এটা। এখানে আমরা এই যে আমরা বললাম খাগড়াছড়িতে একটা আমাদের বড় সেন্টার আছে, যেখানে ইকো ট্যুরিজম নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের ওই সেন্টারে প্লাস ওখানে আমাদের অনেকগুলো সদস্য আছে। বান্দরবন আপনি হয়তো ওখানে গেলে সিম্বুকের আগে একটা 9 মাইল আছে, ওখানে একটা ওই যে মোরং কমিউনিটি নিয়ে এটা তাদের ওখানে আমরা এটা অনেক কাজ বাকি আছে, মানে শুরুটা হয়েছে কিন্তু এখনও এটা ফুল প্লেজেড ইমপ্লিমেন্ট হয়নি। কারণ আমাদের ওইখানে প্ল্যানটা হলো তাদেরকে ইনভলভ করে তাদেরকে ইয়ে করা, ফেসিলিটি ক্রিয়েট করা, তারা নিজেরও থাকবে, গেস্টও যেতে থাকতে পারে এবং তারা ওই যে সেফ ফুড প্রোডাকশন করবে ওখান থেকে দিবে, আর সবগুলো মিলে একটা কমিউনিটি ইয়ে হবে, সেন্টার হবে। মানুষজন গেলে ওখানে একটা ফেসিলিটি থাকবে, ডিপার্টমেন্ট রেস্টুরেন্টের মতো থাকবে, একটা খাওয়ার সুবিধা থাকবে, এইরকম একটা জিনিস ওখানে সৃষ্টি করা। জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন মডেল বাস্তবায়নে আইডিএফের কার্যক্রম সম্পর্কে জানতে চাচ্ছি। দুইটা জিনিস, একটা বললাম তো ওটা তো রিনিউয়েবল এনার্জিটা আসবেই, ওটা নিয়ে আমরা 2002 সন থেকে কাজ করছি। আরেকটা হলো যে এই যে কমিউনিটি লেভেলে ইয়ে লাগানো, বনায়ন করা। আরেকটা যেটা গভর্নমেন্টের সাথেও ইয়ে হচ্ছে, আমরা আলাপ হচ্ছে বিশেষ করে বন বিভাগের সাথে। এটা হলো আপনি দেখবেন, আপনি চিটাগং হিল ট্র্যাক্স এখানে ইয়ে ছিল না, একসময় এখানে ধরেন 40-50% ইয়ে ছিল, রিজার্ভ ফরেস্ট ছিল। এখন দেখবেন যে রিজার্ভ ফরেস্টে আর কোনো গাছ নাই। তো এটা কীভাবে করা যায়, এটার মধ্যে কার্বন ইয়ের জন্য কমানোর জন্য, তো এইটা একটা আমাদের ইয়ে আছে। আরেকটা হলো যে ওখানে যাতে করে ওই যে কাঠ, লাকড়ির ইউজটা কম হয়, ওই যে উন্নত চুলা, এটা নিয়ে আমরা কিছু কাজ করতেছি। বায়োগ্যাস নিয়ে কাজ করতেছি, যাতে করে ওই যে লাকড়ি পরিবর্তে তারা বায়োগ্যাস ইউজ করতে পারে। তো আস্তে আস্তে এটা ওইভাবে চলছে আর কি। তো এইটাগুলি সবগুলো কিন্তু আপনি ধরেন বায়োগ্যাস, ইউ ক্যান মেক ইট সাস্টেনেবল, এবং গাছপালা লাগানোর এটাও কিন্তু সম্ভব। তারপরে আর সোলার তো এটা সামনে, আমার মনে হয় যে আলটিমেটলি আমাদের সবাইকে ওই দিকে যেতে হবে, মেজর পাওয়ার আমাদের ওখান থেকেই নিতে হবে আর কি। আপনি দীর্ঘদিন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রয়েছেন,
বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট কার্যক্রম আপনার ইনোভেশনের মাধ্যমে এসেছে। একেবারে শেষ পর্যায়ে আপনার একাডেমিক এবং প্রফেশনাল কেরিয়ার সম্পর্কে জানতে চাচ্ছি। আমি তো আসলে বলি একাডেমিকটা হলো আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অর্থনীতি বিভাগ থেকে আমরা কত 74-এ বের হওয়ার কথা, 75-এ আমরা পাশ করেছি আর কি। আর এটা আমার ক্যারিয়ারটা তো প্রফেসর ইউনূস সাহেবের সাথে শুরু, এটার থেকে ওইটা তো বললাম। তারপরে আমি ওখান থেকে বাংলাদেশ একাডেমি বার্ডে আসলাম। বার্ড থেকে আমি ইউএনের অ্যাসাইনমেন্ট নিয়ে আদিস আবাবায় আমার এটা আইএলওর একটা রিজিনাল প্রোগ্রাম ছিল, তো ওখানে কাজ করি প্রায় 8-9 বছর। প্রথমে রিজিনাল প্রোগ্রামে ছিল, পরের 3 বছর একটা প্রজেক্টের টেকনিক্যাল চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে আমি কাজ করি। পরে আমি মনে করলাম যে কিছু পুঁজি পকেটে আমার হয়েছে, সঞ্চয় হয়েছে, লেট মি গো ব্যাক অ্যান্ড দেখি ওখানেই কাজ করা যায় কিনা। ওইভাবে আসলে দেশে চলে আসা আর কি, এই যে আইডিএফটা গঠন করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।